গল্পে এপিডেমিওলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার কাজী মিজানুর রহমান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই অসংখ্য ধন্যবাদ। গত এক সপ্তাহ আগে আমরা আমাদের এই নতুন চ্যানেলটি শুরু করেছি এবং আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, কমেন্টস দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, এখন আমাদের 200-র উপরে সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে। সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এপিডেমিওলজিক্যাল স্টাডি ডিজাইন বা গবেষণার যে নানা ধরন আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা যখন হাসপাতালে যাই তখন ডাক্তার আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেন আপনার নাম কি, ঠিকানা কি, বয়স কি, আপনার কি হয়েছে, কি সমস্যা। তারপর তারা কিন্তু একটা রিপোর্ট তৈরি করেন, সেটা হচ্ছে কেস রিপোর্ট। সেখানে রোগীর বৃত্তান্ত থাকে, চিকিৎসার বৃত্তান্ত থাকে এবং সেটা হচ্ছে সবচাইতে সহজ ধরনের বা সিম্পলেস্ট ফর্ম অফ এপিডেমিওলজিক্যাল স্টাডি ডিজাইন। এবং সেই কেস রিপোর্টগুলোকে যখন আমরা একত্রিত করি, ধরুন করোনা ভাইরাসের কথাই যদি আজকেও আমরা চিন্তা করি, চায়নার উহান শহরে প্রথম যখন করোনা ভাইরাসের কেস আসলো তারা ভাবলো এটা একটা ঠান্ডা সর্দি কাশি জ্বর, কিন্তু তারপরে যখন তারা অনেকগুলো কেসকে একসাথে করলো দেখলো যে না তো, তারা যখন একটা কেস সিরিজ তৈরি করলো দেখলো যে না তো, এটা তো একটু অন্যরকম। এই কেস রিপোর্ট বা কেস সিরিজ থেকে কিন্তু আমরা একটা রোগ সম্পর্কে জানতে পারি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এখানে যারা সুস্থ তাদের সাথে যারা অসুস্থ তাদের তুলনার কোনো সুযোগ থাকে না, কারণ কেস রিপোর্ট বা কেস সিরিজে শুধু রোগীদের নিয়ে আলোচনা করা হয়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? ধরুন আমরা আমাদের এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি যে কোনো করোনা ভাইরাসের রোগী আছে এখন আপনাদের বাসায়? আমরা একটা স্ন্যাপশট নিচ্ছি, আমরা একটা ছবি তোলার মতো। সেটা হচ্ছে একটা ক্রস সেকশনাল স্টাডি ডিজাইন। অথবা আমরা জিজ্ঞেস করতে পারি যে গত 2 সপ্তাহের মধ্যে আপনাদের বাসায় কোনো করোনা ভাইরাসের রোগী ছিল? এই স্ন্যাপশটটা যখন আমরা নিচ্ছি তখন কিন্তু আমরা সামগ্রিক পপুলেশনের মধ্যে বা জনতার মধ্যে আমরা সেই রোগের প্রাদুর্ভাবটা দেখার চেষ্টা করছি এবং এটাকে বলা হয় আমরা প্রেভ্যালেন্স মাপার চেষ্টা করছি। যখন জিজ্ঞেস করছি এই মুহূর্তে রোগী আছে কিনা, সেটা হচ্ছে পয়েন্ট প্রেভ্যালেন্স। আবার যখন জিজ্ঞেস করছি যে গত 2 সপ্তাহের মধ্যে কোনো রোগী ছিল কিনা, সেটা হচ্ছে পিরিয়ড প্রেভ্যালেন্স। তাহলে দেখুন কিভাবে এপিডেমিওলজিক্যাল স্টাডি ডিজাইনগুলো একটা থেকে আরেকটাতে পাল্টাচ্ছে। কেস রিপোর্ট একটা রোগী, কেস সিরিজ একই ধরনের কিছু রোগী। তারপরে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি ডিজাইন, সেখানেও আমরা সেই রোগ নিয়ে আলোচনা করছি বা কোনো একটা, আমরা যেমন এপিডেমিওলজির সংখ্যায় বলেছি যে হেলথ রিলেটেড স্টেট অর ইভেন্ট, সেটা রোগী হতে হবে এমন কোনো কথা নেই। আমরা টিকার কথাও জিজ্ঞেস করতে পারি যে আপনি টিকা নিয়েছেন কিনা, সেটাও একটা স্ন্যাপশট। এবং সেখানে আমরা একটা ক্রস সেকশন দিচ্ছি এবং সেখান থেকে আমরা সেই হেলথ রিলেটেড স্টেট বা ইভেন্টের প্রাদুর্ভাব বা কতটুকু সমাজে আছে সেটা আমরা বুঝতে পারছি। সেটা হলো ক্রস সেকশনাল স্টাডি ডিজাইন। ক্রস সেকশনাল স্টাডি ডিজাইনের কিন্তু সুবিধা হচ্ছে যে সেক্ষেত্রে যারা অসুস্থ এবং যারা অসুস্থ নয় তাদের মধ্যে একটা তুলনা করার সুযোগ আসে। যারা টিকা নিয়েছেন বা যারা টিকা নেননি তাদের মধ্যে একটা তুলনা করার সুযোগ আসে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যেহেতু স্ন্যাপশট নিচ্ছি, আমরা বুঝতে পারি না যে ডিম আগে না মুরগি আগে। যার কোভিড হয়েছে আমরা যদি তাকে জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আবার ওই বাসাতে আরেকজন যার কোভিড হয়নি তাকেও যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস আছে কিনা, এই স্ন্যাপশটের মাধ্যমে কিন্তু আমরা তুলনা করতে পারি যে করোনা ভাইরাসের রোগীর মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব অথবা করোনা ভাইরাস যাদের নাই তাদের মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব, অথবা করোনা ভাইরাস রোগীর মধ্যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে ডায়াবেটিস কতটুকু, যারা ভর্তি হচ্ছেন না তাদের মধ্যে ডায়াবেটিস কতটুকু। সমস্যাটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না ডিম আগে না মুরগি আগে। করোনা ভাইরাস যার হচ্ছে সেটা কি ডায়াবেটিসের জন্য হচ্ছে নাকি উল্টা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার জীবনযাত্রার পরিবর্তনের কারণে তার মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব দেখা দিল। এই সমস্যাটার কারণে ক্রস সেকশনাল স্টাডি হচ্ছে হাইপোথেসিস তৈরি করার জন্য ভালো, অর্থাৎ আপনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্কে একটা অনুমান তৈরি করবে, কিন্তু সেটাকে কিন্তু প্রমাণ করতে পারবে না। সেটার জন্য আমাদেরকে স্পষ্ট দুটো ভাগে মানুষকে ভাগ করে তাদেরকে ফলো আপ করতে হবে, তাদেরকে নিয়ে সামনে যেতে হবে বা পিছনে যেতে হবে, এবং সেখানেই কন্ট্রোল স্টাডি বিষয়টি চলে আসে।
কেস কন্ট্রোল স্টাডিতে আমরা কিছু রোগীকে শনাক্ত করি এবং কিছু সুস্থ মানুষকে শনাক্ত করি এবং তাদেরকে জিজ্ঞেস করি অতীতে তাদের কোনো একটি এক্সপোজার হয়েছিল কিনা। যেমন ধরুন আমরা করোনা ভাইরাসে যদি আবার ফিরে আসি, যাদের করোনা ভাইরাস হয়েছে এবং যাদের হয়নি তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কি মাস্ক পরতেন, আপনি কি হাত ধুতেন নিয়মিত, আপনার কি টিকা দেওয়া ছিল, তখন কিন্তু বিষয়টাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করছি। আমি জিজ্ঞেস করছি না যে আপনার কি এখন করোনা ভাইরাস, আপনি কি এখন করোনা ভাইরাসে আক্রান্ত, আপনি কি এখন মাস্ক পরছেন, সেটা কিন্তু না। আমি জিজ্ঞেস করছি যখন আপনার করোনা ভাইরাস ছিল না তখন কি আপনি মাস্ক পরতেন, তখন কি আপনার টিকা দেওয়া ছিল। এখানে কিন্তু পার্থক্যটা তৈরি হয়ে যায়। এখানে আমরা রেট্রোস্পেক্টিভলি আমরা পিছনের দিকে যাচ্ছি। আমরা যাদেরকে নিয়ে গবেষণা করছি তাদেরকে দুই ভাগে ভাগ করছি, যারা অসুস্থ এবং যারা সুস্থ, এবং তাদেরকে জিজ্ঞেস করছি অতীতে তাদের এই বিষয়গুলো ছিল কিনা। এই জন্য এটাকে বলা হয় কেস কন্ট্রোল স্টাডি। আরও যদি আমরা এক ধাপ আগাই, আমরা ধরলাম কিছু মানুষকে শনাক্ত করলাম যাদের মধ্যে এখনো করোনা ভাইরাস হয়নি। তাদেরকে আমরা বলতে পারি একগুচ্ছ মানুষ বা কোহর্ট। যারা যুদ্ধে যায় তাদেরকে বলা হয় কোহর্ট। তারপরে আমরা তাদেরকে ভবিষ্যতের দিকে ফলো আপ করলাম, তাদেরকে আমরা পর্যবেক্ষণ করতে থাকলাম যে তাদের মধ্যে করোনা ভাইরাস হয় কিনা, এবং আমরা তাদের কাছ থেকে আরও তথ্য নিতে থাকলাম যে তারা কি মাস্ক পরছেন নাকি পরছেন না, তারা কি নিয়মিত হাত ধুচ্ছেন নাকি ধুচ্ছেন না, তারা কি টিকা নিচ্ছেন নাকি নিচ্ছেন না। এবং সেভাবে সেই এক্সপোজারের উপরে নির্ভর করে আমরা তাদেরকে ভাগ করে ফেলতে লাগলাম। টিকা পেয়েছে, টিকা পায়নি, এই দুই দলের মধ্যে ভবিষ্যতে কাদের কাদের করোনা ভাইরাস হচ্ছে। মাস্ক পরতো না, তাদের মধ্যে ভবিষ্যতে কত শতাংশে করোনা ভাইরাস হচ্ছে। আমরা তখন করোনা ভাইরাস ভবিষ্যতে হচ্ছে কিনা সেটা মাপছি এবং সেটার জন্য আমরা ইনসিডেন্স মাপছি। সুস্থ মানুষের মধ্যে নতুন রোগের প্রাদুর্ভাব কতটুকু হচ্ছে সেটা হচ্ছে ইনসিডেন্স। আর আমরা আগে কি মেপেছিলাম? আমরা আগে মেপেছিলাম প্রেভ্যালেন্স। সেটা ছিল হচ্ছে সামগ্রিকভাবে সবার মধ্যে এই মুহূর্তে রোগের সংক্রমণটা কীরকম, সুস্থ অসুস্থ সবার মধ্যে। তাহলে কোহর্টে গিয়ে আমরা কিন্তু দুটো ভাগে মানুষকে ভাগ করে ফেলছি। কেস কন্ট্রোলে আমরা ভাগ করছিলাম কেস অ্যান্ড কন্ট্রোল। আমরা শুরু করছি রোগ নিয়ে। কোহর্টে আমরা শুরু করছি এক্সপোজার নিয়ে, কাদের এক্সপোজার আছে কাদের এক্সপোজার নাই, এবং তারপরে দেখছি তাদের মধ্যে রোগটা হচ্ছে কিনা। রোগটা হচ্ছে আউটকাম। কেস কন্ট্রোল স্টাডিতে আমরা আউটকাম দিয়ে শুরু করছি, আউটকামটা আছে কি নাই। আর কোহর্ট স্টাডিতে আমরা এক্সপোজার দিয়ে শুরু করছি। এবং এপিডেমিওলজিতে আমরা কিন্তু এই এক্সপোজার এবং আউটকামের মধ্যে সম্পর্ক নিয়েই আমরা সবসময় চিন্তা করতে থাকি, যেটা হচ্ছে ডিটারমিন্যান্টস। এই পর্যন্ত আমরা যত রকমের স্টাডি ডিজাইন বা গবেষণার ধরন আলোচনা করলাম, সবই হচ্ছে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা শুধু পর্যবেক্ষণ করছি। আমরা কিন্তু নিজেরা আগ বাড়িয়ে অন্য কিছু করতে যাচ্ছি না, আমরা শুধু দেখছি। অনেকটা টিভি দেখার মতো। টিভিতে আপনার সবচেয়ে প্রিয় নায়ক না খেয়ে মরে যাচ্ছেন, আপনি কাঁদছেন কিন্তু আপনি কিছু করতে পারছেন না। এ কারণে এই সমস্ত স্টাডি ডিজাইনকে বলা হয় অবজারভেশনাল স্টাডি। কেস রিপোর্ট, কেস সিরিজ, ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি সবগুলোই হচ্ছে অবজারভেশনাল স্টাডি। তাহলে অন্য ধরনটা কি, যেখানে আপনি নিজে থেকে অন্য কিছু করার চেষ্টা করবেন? সেটা হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস, সেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালস, সেটা হচ্ছে নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালস। যেমন ধরুন করোনা ভাইরাসের টিকা, এই টিকাগুলো কিন্তু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল থেকে এসেছে। কিছু মানুষকে টিকা দেওয়া হয়েছে, কিছু মানুষকে টিকা দেওয়া হয়নি, এবং গবেষক যারা ছিলেন তারাই নির্ধারণ করেছেন কারা টিকা পাবেন কারা টিকা পাবেন না, এবং তারপর তাদেরকে ফলো আপ করেছেন। অনেকটা কোহর্ট স্টাডির মতোই, কিন্তু কোহর্ট স্টাডিতে মানুষ যারা পার্টিসিপেন্ট তারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে তারা মাস্ক পরবেন কি পরবেন না, তাদের উপর ছেড়ে দেওয়া হয়, আমরা কোনো হস্তক্ষেপ করি না, তারা টিকা নেবেন কি নেবেন না। কিন্তু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে বা ক্লিনিক্যাল ট্রায়ালে বা ইন্টারভেনশন স্টাডিতে যারা গবেষক তারাই কিন্তু সিদ্ধান্ত নেন যে কে পাবেন কে পাবেন না, এবং তারপরে তারা দেখেন যে এই দুটো দলের মধ্যে যারা ইন্টারভেনশন পেয়েছেন আর যারা পাননি তাদের মধ্যে সেই আউটকামের প্রাদুর্ভাবটা কতটুকু।
এবং এই র্যান্ডমাইজেশনও আবার এই ইন্টারভেনশন স্টাডিও দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে আমি যেটা বললাম র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আমি লটারির মাধ্যমে ঠিক করলাম কে পাবে কে পাবে না। সেটা টিকা হতে পারে, সেটা ওষুধ হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। অথবা চিকিৎসক রোগীর অবস্থা বুঝে ওষুধ দিচ্ছেন, সেটা কিন্তু র্যান্ডমলি না, প্রয়োজন অনুযায়ী, সেটাও হতে পারে। সেটা হচ্ছে নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এবং এই ইন্টারভেনশন স্টাডি কিন্তু সবচাইতে শক্তিশালী স্টাডি, বিশেষ করে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেখান থেকে আমরা কার্যকারণ সম্পর্ক বের করতে পারবো, একটা এক্সপোজার এবং আউটকামের মধ্যে সম্পর্ক বের করতে পারবো। কিন্তু সেটা তো সবসময় করা সম্ভব না। আমরা তো কিছু মানুষকে ধূমপান করতে বলতে পারি না, আর কিছু মানুষকে বলতে পারি না আপনি ধূমপান করবেন না। বিশেষ করে যেই এক্সপোজারগুলো হার্মফুল, আমরা তো সেগুলো মানুষকে করতে বলতে পারি না স্বেচ্ছায়। তাহলে দেখুন, আমরা কিন্তু সুন্দর দুটো ভাগে ভাগ করে ফেললাম গবেষণার ধরনকে। একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি, এর মধ্যে আছে কেস রিপোর্ট, কেস সিরিজ, ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি। আর একটা হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি, এর মধ্যে হচ্ছে নন র্যান্ডমাইজ ট্রায়াল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আরও একটা ভাগে কিন্তু ভাগ করা যায়, সেটা হচ্ছে কেস রিপোর্ট, কেস সিরিজ। এখান থেকে আমরা একটা রোগ সম্পর্কে জানতে পারি, কিন্তু কার্যকারণ সম্পর্ক কিন্তু আমরা বলতে পারবো না। কারণ আমরা বলতে পারবো না যে এই মানুষগুলো কোভিড হয়েছে কারণ তারা মাস্ক পরেনি বা তারা নিয়মিত হাত ধুতেন না। এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা কিন্তু সুস্থ মানুষের সাথে তুলনা করছি না কেস রিপোর্ট বা কেস সিরিজে। সো এটা আমরা শুধু ডিসক্রাইব করছি, এটা এক ধরনের ডেসক্রিপটিভ স্টাডি, যেখানে আমরা বর্ণনা করছি একটা রোগের ধরন সম্পর্কে। এটা কিন্তু অ্যানালিটিক স্টাডি না, কার্যকারণ সম্পর্কে বের করে দিচ্ছে না, অ্যানালিসিস করে বের করে দিচ্ছে না। ক্রস সেকশনাল স্টাডি আমরা যেটা আলোচনা করলাম, সেখানে আবার দুটো গ্রুপে আমরা ভাগ করতে পারি। আমরা সবার বাসায় বাসায় গিয়ে জিজ্ঞেস করছি করোনা ভাইরাসের রোগী আছে কিনা, যাদের আছে তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি, যাদের নাই তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি। তুলনা করা যেতে পারে, কিন্তু এটা একটা স্ন্যাপশট, একটা ছবি তোলার মতো। যেটা বললাম যে ডিম আগে না মুরগি আগে, সেটা আমরা বলতে পারছি না। মাস্ক না পরার কারণে করোনা ভাইরাস, নাকি করোনা ভাইরাস হওয়ার পরে তিনি এখন বেশি মাস্ক পরছেন। এটাকে বলা হয় টেম্পোরালিটি। সবসময় আমরা বলি যে কারণটা আগে ঘটতে হবে কাজটা হওয়ার জন্য। আপনি যদি বাইরে গিয়ে দেখেন যে আকাশে মেঘ আছে এবং তার একটু পরে বৃষ্টি শুরু হয়, আপনি কিন্তু বলতে পারবেন আচ্ছা মেঘের জন্য বৃষ্টি হলো। কিন্তু আপনি বাইরে গিয়ে যদি দেখেন ফকফকা আকাশ, নীল আকাশ, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামার পরে মেঘ আসলো, তাহলে কি আপনি বলতে পারবেন যে মেঘের জন্য বৃষ্টি হচ্ছে? কারণটাকে আগে ঘটতে হবে কোনো কিছু ঘটার জন্য। কিন্তু ক্রস সেকশনাল স্টাডিতে আমরা সেই টেম্পোরালিটি বা টেম্পোরাল রিলেশনশিপটা দেখতে পারি না এক্সপোজার আর আউটকামের মধ্যে, কারণ আমরা শুধু একটা স্ন্যাপশট নিচ্ছি। আমরা শুধু বর্তমানে নিয়ে আছি, আমরা অতীতও জানি না, ভবিষ্যৎও জানি না। এ কারণে ক্রস সেকশনাল স্টাডিও এক ধরনের ডেসক্রিপটিভ স্টাডি, যেটা শুধু বর্ণনা করে কোনো একটা রোগ সম্পর্কে, তার প্রাদুর্ভাব সম্পর্কে। সেখান থেকে আমরা কারণ সম্পর্কে একটা অনুমান করতে পারি, কিন্তু সেটা প্রমাণ করতে পারে না। প্রমাণ করার জন্য দুটো গ্রুপ লাগবে, তাদেরকে আমরা ভবিষ্যতের দিকে ফলো আপ করবো বা অতীতের দিকে যাব। যেমন কেস কন্ট্রোল স্টাডিতে আমরা অতীতের দিকে যাই, যারা সুস্থ এবং অসুস্থ তাদেরকে দুই ভাগে ভাগ করে তারপর জিজ্ঞেস করি অতীতে কি হয়েছে। কোহর্ট স্টাডিতে যারা এক্সপোজড এবং যারা আনএক্সপোজড তাদেরকে আমরা তারপর ফলো আপ করি ভবিষ্যতের দিকে, দেখার জন্য যে তাদের কি অসুখটা হয় কিনা। যদিও কেস কন্ট্রোল এবং কোহর্ট দুটোই হচ্ছে অবজারভেশনাল স্টাডি বা পর্যবেক্ষণ, কিন্তু এরা কিন্তু শুধু ডেসক্রিপটিভ না, এরা অ্যানালিটিক স্টাডিও বটে। এরা শুধু বর্ণনা করছেন, এরা কার্যকারণ সম্পর্কে একটা সুন্দর ধারণা দিচ্ছেন, প্রমাণ করছেন যে হ্যাঁ কার্য এবং কারণের মধ্যে একটা সম্পর্ক আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি। সেখানেও আমরা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারি যে হ্যাঁ করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে এত শতাংশ কোভিড রোগীকে আমরা বাঁচাতে পারলাম, এত শতাংশ মানুষকে আমরা কোভিডের হাত থেকে বাঁচাতে পারলাম। সেখানে একটা সুন্দর কার্যকারণ সম্পর্ক চলে আসে। সেটাও হচ্ছে একটা অ্যানালিটিক স্টাডি এবং এটা হচ্ছে এক ধরনের ইন্টারভেনশনাল স্টাডি, কারণ আমরা হস্তক্ষেপ করি।